কবিদের মনে যে সহস্র অনুভূতিগুলোর জন্ম নেয়, সেই অনুভূতিগুলোর দ্বন্দ্ব সংঘাতের পরবর্তীতে যেই নির্যাসটা বেরিয়ে আসে সেটি হচ্ছে কবিতা। এই মুহূর্তে মোবাইল সেটের সামনে বসে কিংবা ল্যাপটপ অথবা ডেস্কটপ অথবা নোটবুক যে মাধ্যমে থেকে আমার এই সেশনটি উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানবীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস লিখিত পরীক্ষার বাংলা অংশ নিয়ে। আপনারা ইতোমধ্যে অবগত আছেন, বিসিএস লিখিত পরীক্ষায় বাংলায় নম্বর হচ্ছে 200। আপনি যখন বিসিএস লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন, ইংরেজি যে সাবজেক্ট আছে, ইংরেজি সাবজেক্ট ব্যতীত প্রত্যেকটি সাবজেক্টের ভাষাই হচ্ছে বাংলা। সুতরাং আপনার যদি বাংলায় বাক্য গঠন, শব্দশৈলী এবং শব্দের প্রয়োগ এবং শব্দ সম্ভার যদি ভালো থাকে, সেক্ষেত্রে অন্যান্য বিষয়েও আপনার উপস্থাপন কৌশল অনেক সুন্দর হবে। সুতরাং বাংলা বিষয়টি বিসিএস লিখিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট। বিসিএস পরীক্ষায় যে কোনো বিষয়ে ভালো করার কৌশল হচ্ছে দুটি। কৌশল এক হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করা। আউট অফ দ্য বক্স চিন্তা করা কিরকম? মনে করুন আপনি একটি রচনা লিখতে যাচ্ছেন। আপনার জীবনের লক্ষ্য কি? সবাই যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ব্যবসায়ী, রাজনীতিবিদ এরকম হতে চাচ্ছে, আপনি সেখানে লিখতে পারেন যে আমি একজন ডাক হরকরা হতে চাই, পোস্ট অফিসের ডাক হরকরা হতে চাই। এই যে সবার চেয়ে ব্যতিক্রমধর্মী আপনি একটি বিষয় নিয়ে চিন্তা করেছেন, সেটি হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করা। সবাই যেটা চিন্তা করছে আপনি সেই ধরনের চিন্তা না করে তার বাইরের একটা কিছু চিন্তা করলেন। আর কৌশল দুই হচ্ছে প্রত্যেকটা টপিকস আগে থেকেই সূচনা বা ভূমিকা বা প্রারম্ভিক যে অংশটুকু আছে সেই অংশটুকু লিখে রাখা। বিসিএস এর সিলেবাসের যত টপিকস আছে, প্রত্যেকটা টপিকসের জন্য একটি সুন্দর সূচনা বা ভূমিকা আগে থেকে লিখে রাখা। কারণ হচ্ছে কোনো একটি প্রশ্ন পড়ার সাথে সাথে আপনাকে উত্তর লেখা শুরু করতে হবে। আপনি আগে থেকে যদি সেরকম একটি ভূমিকা লেখা থাকে, আপনার সূচনাটা করতে সুন্দর হবে। আপনি আগে চিন্তা করে পরে লেখা শুরু করবেন, সেই কালক্ষেপণ করার মতো সময় আপনার লিখিত পরীক্ষায় থাকবে না। সুতরাং যদি সুন্দর একটি সূচনা আপনার আগে থেকে লেখা থাকে, তাহলে আপনার লিখিত পরীক্ষায় আপনি একটু এগিয়ে থাকবেন। তো এবার আসি বাংলা বিষয়ে। বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা বিষয়ে নম্বর হচ্ছে 200। সেই 200 নম্বরের মধ্যে 100 নম্বর হচ্ছে বাংলা প্রথম পত্রে এবং বাংলা দ্বিতীয় পত্রে আছে 100 নম্বর। এখন এই প্রথম পত্রের 100 নম্বরের মধ্যে কি কি বিষয় আছে? একটি হচ্ছে আপনার ব্যাকরণ, যেখানে আছে 30 নম্বর। তারপরে আছে হচ্ছে ভাব সম্প্রসারণ, সেখানে আছে 20 নম্বর। সারাংশ সারমর্মে আছে 20 নম্বর এবং সাহিত্য এই অংশে আছে 30 নম্বর। আর বাংলা দ্বিতীয় পত্র যেই 100 নম্বর, সেখানে অনুবাদে আছে 15 নম্বর। পত্র লিখনে একটি অংশ আছে, পত্র লিখনে আছে 15 নম্বর। তারপরে কাল্পনিক সংলাপে আছে 15 নম্বর। তারপরে গ্রন্থ সমালোচনা, সেখানে আছে 15 নম্বর এবং সর্বশেষ রচনা, সেখানে আছে 40 নম্বর। এই হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 100 এবং বাংলা প্রথম পত্রের 100। এখন এই 200 মার্কের জন্য আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন, আমি প্রত্যেকটি টপিক ধরে ধরে আলোচনা করব। আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ রইল। প্রথমেই আসি বাংলা ব্যাকরণের যে 30 নম্বর। এই 30 নম্বর এই অংশে কি কি আছে? এখানে প্রথমে 2টা বা 3টা প্রশ্ন থাকে, যেগুলো হচ্ছে বিশদ আকারে। একটু বড় প্রশ্ন আছে, সেখানে আসে
কি ধরনের প্রশ্ন? যেমন প্রমিত বাংলা বানানের রীতি বা অর্থগত দিক থেকে বাংলা ভাষার শব্দকে কত ভাগে ভাগ করা যায়, এরকম 7-8টি প্রশ্ন আছে। যে 7-8টি প্রশ্ন থেকে এখানে 2 থেকে 3টি প্রশ্ন আসে। এগুলোকে যদি বলি বিশদ প্রশ্ন বা বড় আকারের প্রশ্ন। তারপরে আসে হচ্ছে বানান, তারপরে আসে বাক্য পরিবর্তন, তারপর এদিকে আছে বাগধারা। এরকম আপনার 5টি প্রশ্ন থাকে। সেই 5টি প্রশ্নে একটিতে 6 করে নম্বর, 5 30। এখন বাংলা যখন আপনি লেখা শুরু করবেন, আপনার প্রথম যে প্রশ্নটি আপনি সাধারণত শুরু করতে যাচ্ছেন সেটি হয়ে থাকে সেই বিশদ প্রশ্ন, যেগুলো আগে থেকেই আপনি জানেন যে এই 7-8টি প্রশ্ন পড়লে সেখান থেকে আপনার 2টি প্রশ্ন কমন আসার সুযোগ আছে। এখন এই 7-8টি প্রশ্নকে যদি আপনি আগে থেকে নোট করে রাখেন, তাহলে আপনার খাতার শুরুর অংশটা খুবই চমৎকার হবে। এখন সেই প্রশ্নগুলো কিভাবে লেখা শুরু করবেন, আমি একটি উদাহরণ দিচ্ছি। মনে করুন যে আপনি প্রথম যে প্রশ্নটি এটি আপনি নোট করতে চাচ্ছেন যে নত্যবিধান কাকে বলে, নত্যবিধানের 6টি নিয়ম লিখুন। সাধারণত এই ক্ষেত্রে সবাই যেটি করে, প্রথমে একটি সংজ্ঞা লিখে, তারপরে 6টি বিধান লিখে এবং প্রত্যেকটি বিধানের সাথে সাথে একটি করে উদাহরণ দিয়ে থাকে। তো এই হচ্ছে গতানুগতিক প্রশ্নের উত্তর। আপনি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করেন যে আমি এইভাবে লিখব না, আমি একটু ব্যতিক্রমভাবে সূচনা করতে চাচ্ছি, তাহলে আপনি কিভাবে লিখতে পারেন? আপনিও একটি সংজ্ঞা দিয়ে শুরু করবেন, তবে সেটি চেষ্টা করবেন যে কোনো একজন ভাষাবিজ্ঞানীর সংজ্ঞা দিয়ে শুরু করতে। ধরে নিচ্ছি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বা হরপ্রসাদ শাস্ত্রী, ওনারা এই নত্যবিধানের যে সংজ্ঞা দিয়েছে, এইরকম একটি সংজ্ঞা আপনি সংগ্রহ করে সেটাকে কোটেশনের ভিতরে নীলকালি দিয়ে ব্যবহার করলেন যে সংজ্ঞা, নত্যবিধানের সংজ্ঞা, যে তৎসম শব্দের যে মূর্ধন্যর যে ব্যবহারের বিধানাবলী, সেটি হচ্ছে নত্যবিধান। আপনি কোনো একটি ভাষা বিজ্ঞানীর একটি সংজ্ঞা সেখানে ব্যবহার করলেন। তারপরে 6টি বিধান আপনি লিখবেন। সবার মতো আপনিও একটি লিখলেন। মনে করেন যে প্রথম যেই আপনি বিধানটি লিখলেন, রি র মূর্ধন্যস্য, রি র মূর্ধন্যস্যর পরে নত্যবিধানে মূর্ধন্য হয়। এখন আপনি এটা লিখার পরে একটি উদাহরণ দিলেন। মনে করেন লিখলেন যে তৃণ বা ঋণ, এরকম একটি উদাহরণ দিলেন। দিয়ে তারপরে আপনি কোনো একটি কবিতার লাইন লিখে দেন, যেই কবিতার লাইনে আপনার এই বিধানের একটি শব্দ আছে। মনে করুন আমি লিখলাম শুধু বিঘে 2 ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে। এটি লিখে নিচে আমি লিখে দিলাম 2 বিঘা জমি রবীন্দ্রনাথ। এই যে এই ঋণ শব্দটা, সেটা এখানে একটি বক্স করে দিলাম। এই যে আমি একটি বিধান লিখলাম, রি র মূর্ধন্যস্বর পরে মূর্ধন্য হয়, লিখার পরে 2টি উদাহরণ লিখলাম। কি লিখলাম? তৃণ এবং ঋণ। উদাহরণ দিয়ে তারপরে একটি কবিতার লাইন জুড়ে দিলাম, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সব গেছে ঋণে। এবং এই ঋণ শব্দটা হচ্ছে এই বিধানের মাধ্যমে আসছে। এবং পরবর্তী যে বিধান, মনে করুন আরেকটি বিধান আপনি লিখলেন, সেটি লিখলেন কি যে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য বসে। উদাহরণ কি? মনে করেন লিখলেন প্রকাণ্ড, তারপরে ঘন্টা, এরকম 2টি উদাহরণ আপনি লিখলেন যে ট বর্গীয় ধ্বনির পূর্বে মূর্ধন্য বসে, এবং উদাহরণ কি? প্রকাণ্ড এবং ঘন্টা। এরপরে আপনি ছুটি গল্পে রবীন্দ্রনাথের 2টি লাইন আছে। কিরকম ছিল ছুটি গল্পে? নদীর ধারে প্রকাণ্ড শাল কাষ্ঠ মাছ তুলে রূপান্তরিত হইবার প্রতীক্ষায় রইয়াছিল, স্থির হইল গড়াইয়া লইয়া যাইবে, স্থির হইল সকলে মিলিয়া গড়াইয়া লইয়া যাইবে। এখন এটা হচ্ছে কি? ছুটি গল্পের 2টি লাইন রবীন্দ্রনাথের। এই যে প্রকাণ্ড শব্দটি, সেটিকে আপনি বক্স আকারে মার্ক করে দেন। এখন দেখেন, আপনি এরকম যখন এইভাবে 6টি বিধান লিখবেন এবং উদাহরণ দিয়ে সেখানে কবিতার 2টি লাইন ঢুকিয়ে দিবেন বা কোনো একটি প্রবন্ধের 2টি লাইন ঢুকিয়ে দিবেন, তাহলে দেখুন যে অন্যান্য 8-10 জনের জন্য খাতাটা যেরকম হবে, আপনার জন্য তার চেয়ে একটু ডিফারেন্ট, আউট অফ দ্য বক্স খাতাটা হলো। আপনি সাধারণত একটি খাতার সূচনার প্রথম যে প্রশ্নটা, সেটি একটু
একটু সুন্দর হওয়া খুব জরুরি। কেন বলছি, আপনার শিক্ষক যখন আপনার এই খাতাটি পড়বে তখন ওনার মধ্যে আপনার সম্পর্কে একটু আলাদা ধরনের একটা ইমপ্রেশন তৈরি হবে যে এই খাতাটা 8-10টা খাতার চেয়ে একটু ব্যতিক্রম ধরনের। আপনি হয়তো এইভাবে প্রশ্নের উত্তর করার কারণে আপনার কাছে 4-5 মিনিট সময় অতিরিক্ত লাগতে পারে প্রথম 2টা প্রশ্নের জন্য, কিন্তু এর সুদূর প্রসারী প্রভাব আপনার বাকি খাতার পুরো অংশে থেকে যাবে। এবং আপনার এবং এইটুক লেখার কারণে হয়তো আপনি অন্যান্যদের চেয়ে নাম্বার খুব বেশি পাবেন না, কিন্তু পরবর্তী কোনো একটি প্রশ্ন যেগুলো যদি আপনার খারাপও হয় কিন্তু আপনার সম্পর্কে একটি ভালো ইমপ্রেশন থেকে যাবে। সুতরাং আপনারা এইভাবে প্রথম যেই 7-8টি প্রশ্ন বহুল আলোচিত এবং বারবার আসে সেই রকম 7-8টি প্রশ্নের জন্য আপনারা একটি নোট খাতা তৈরি করে ফেলুন, যেখানে আপনার বিধানাবলী থাকবে, বিভিন্ন কবিতার লাইন দিয়ে আপনি উদাহরণ দিবেন। আর বাক্য গঠনের ক্ষেত্রে যেই বিষয়টা হয়, বাক্য গঠনের যে প্রশ্নগুলো আছে সেখানে যদি আপনারা কোনো উদাহরণ দিতে চান, বাক্যের উদাহরণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। কোনো একটি প্রবন্ধের 2টি গুরুত্বপূর্ণ লাইন অথবা কোনো ব্যক্তির কোটেশন, উক্তি, বাণী, এই ধরনের জিনিসগুলো আপনারা উদাহরণে দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আসেন বানান অংশে। বানান অংশটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের বিষয়। আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে কোন বানানগুলো সঠিক, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাক্য পরিবর্তন, এই বিষয়গুলো প্রচুর প্র্যাকটিসের বিষয়। এবার আসুন বাগধারা অংশ। বাগধারা অংশে আসে কি, বাগধারা অংশে বলে যে বাগধারার অর্থ সহ বাক্যে প্রয়োগ দেখাতে, অর্থাৎ উদাহরণ সহ বাগধারা লেখার জন্য। এগুলো হয় কি যে আমরা যখন একটা উদাহরণ পড়ি পরীক্ষা হলে সেই ধরনের উদাহরণগুলো মাথায় আসা খুব কষ্ট হয়ে যায়। সুতরাং এগুলোর ক্ষেত্রে করতে হবে কি, আপনি 20 থেকে 30টা বাগধারা আগে থেকে টার্গেট করে রাখুন যে এই 20-30টা বাগধারার জন্য ভালো উদাহরণ আপনি আগে থেকে একটি খাতার মধ্যে লিখে রাখলেন। যেমন মনে করুন রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের 2টি লাইন হচ্ছে, সৌন্দর্যের সাথে বরঞ্চ প্রখরতা শোভা পায়, যেমন ফুলের সঙ্গে কাটা, তেমনি শানিত কথা মেয়েদের মুখে বড্ড বাজে, সাজেও বটে। এখন এই যে 2টি লাইন ছিন্নপত্রের, এখানে যদি আপনি ব্যবহার করেন শানিত কথার স্থলে যদি আক্কেল দাঁত ওঠা, যার অর্থ হচ্ছে বাকপটু বা কথা বলতে যারা পটু, তো আপনি যদি সেখানে লিখেন যে সৌন্দর্যের সাথে বরঞ্চ প্রখরতা শোভা পায়, যেমন ফুলের সঙ্গে কাটা, তেমনি আক্কেল দাঁত ওঠা মেয়েদের মুখের কথা বড্ড বাজে, সাজেও বটে। এখন এই যে দেখুন, আপনি যখন এইরকম একটি বাক্যে আপনার বাগধারার উদাহরণগুলোকে প্রয়োগ করলেন তখন আপনার এই বাগধারার মাধুর্যটা বৃদ্ধি পেল। পরীক্ষা হলে হয়তো আপনার 6টা বাগধারাই কমন না পড়তে পারে, কিন্তু 1-2টি বাগধারার মধ্যেও যদি আপনার সেই 30টি উদাহরণকে কিঞ্চিত মডিফাই করে বা রূপান্তরিত করেও ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার বাগধারার উদাহরণগুলো খুবই সুন্দর হচ্ছে এবং সেটার ফল আপনার পরবর্তী প্রশ্নগুলোর উপরেও প্রভাব পড়বে। আমরা যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাই, দেখা গেছে যে ইংরেজিতে প্রচুর পরিমাণে জিআরই ওয়ার্ড বা কঠিন কঠিন শব্দ মুখস্থ করি, কিন্তু পরীক্ষা হলে যখন আমরা প্রয়োগ করতে যাই তখন দেখি যে ওই খাইসি দাইসি যে শব্দগুলো আছে সেগুলোই বারবার চলে আসে। তো আগে থেকে যদি সেই শব্দগুলো দিয়ে আমরা ভালো উদাহরণ তৈরি করে রাখি বা মুখস্থ করে রাখি কিছু ভালো বাক্য, সেগুলো যদি আমরা একটু ঘুরিয়ে ফিরিয়েও পরীক্ষা হলে ব্যবহার করতে পারি তাহলে উদাহরণটা অনেক সুন্দর হবে এবং মাধুর্য বৃদ্ধি পাবে খাতার। এবার আসুন পরবর্তী অংশ। ব্যাকরণের পরবর্তী অংশ হচ্ছে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণের নম্বর হচ্ছে 20 নম্বর। এই ভাব সম্প্রসারণের যেই 20 নম্বর আছে তার জন্য আমাদেরকে যেটি করতে হবে, আপনি আপনার বইয়ের যত ভাব সম্প্রসারণ আছে সবগুলোকে আপনি ক্যাটাগরাইজ করুন, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করুন। কি ভাবে? মনে করুন আমি একটি শব্দ লিখছি দাম্ভিকতা, অহমিকা বোধ বা অহংকার, দাম্ভিকতা, এটা একটা ক্যাটাগরি। এখানে কি ধরনের বাগধারা আছে?
যেমন মনে করুন শৈবাল দিঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। এই যে একটি অহমিকা বোধ, দাম্ভিকতা, তারপরে ওই যে সিন মাটির শিখারে বলে, এইরকম রসালো স্বর্ণলতিকায় আরেকটি আছে। তো এইরকম যত বাগধারা আছে যেখানে অহমিকা বোধ বা দাম্ভিকতা চলে আসে, এরকম সকল ভাব সম্প্রসারণগুলোকে আপনি এই ক্যাটাগরিতে ফেলুন। আরেকটি যদি আপনি ক্যাটাগরি করেন, মনে করুন যে মুদ্রা রাক্ষস, আরেকটি ক্যাটাগরি ফেললাম মুদ্রা রাক্ষসকারীকে, যারা মুদ্রার প্রতি লোভী, মুদ্রা বা অর্থের প্রতি লোভী, যেমন অর্থই অনর্থের মূল। তো এরকম অর্থ রিলেটেড যত ভাব সম্প্রসারণ আছে সবগুলোকে আপনি এইভাবে একটা ক্যাটাগরিতে নিয়ে আসুন। এইরকম যদি আপনারা বিভিন্ন ক্যাটাগরি দাঁড় করান তাহলে দেখবেন আরেকটি পাবেন অভাব, তারপরে হচ্ছে বিবেকবোধ, বিবেকবোধ, তারপরে আপনার আসবে হচ্ছে শ্রেণী ভেদাভেদ বা বৈষম্য, সমাজে উঁচু নিচু শ্রেণীর মধ্যে যে বৈষম্য, এরকম একটি পাবেন শিক্ষা, আরেকটি পাবেন মুক্তি বা স্বাধীনতা, এরকম আরেকটি পাবেন। তো এইরকম 7-8 ম্যাক্সিমাম আপনি 10টা ক্যাটাগরি পাবেন যদি আপনি আপনার সকল ভাব সম্প্রসারণগুলোকে এক একটি ক্যাটাগরিতে আপনি ফেলেন, তাহলে আপনি সর্বোচ্চ 10টি ক্যাটাগরি পাবেন এই ধরনের। এখন প্রত্যেকটি ক্যাটাগরির জন্য যদি আপনি ভালো ভালো 8 থেকে 10টি লাইন আপনার খাতায় আগে থেকে নোট করে রাখেন, যে মনে করুন যে অহমিকা বোধ বা দাম্ভিকতা, এই বিষয়ে আপনি আগে থেকে 8 থেকে 10টি সুন্দর সুন্দর বাক্য একটি খাতার মধ্যে নোট করে রাখলেন। শিক্ষা সম্পর্কে আপনি 8 থেকে 10টি বাক্য আগে থেকেই খাতার মধ্যে নোট করে রাখলেন। তারপরে বৈষম্য সম্পর্কে, মুক্তি সম্পর্কে, এরকম প্রত্যেকটি ক্যাটাগরির জন্য যদি আপনি আগে থেকে 8 থেকে 10টি ভালো ভালো সুন্দর সুন্দর বাক্য নোট করে রাখেন, তাহলে হবে কি, আপনি যখন পরীক্ষা হলে কোনো একটি ভাব সম্প্রসারণ লিখতে যাবেন, দেখবেন যে আপনার কোনো না কোনো ক্যাটাগরিতে সেটি মিলে যাচ্ছে। যদি মিলে নাও যায়, আপনার এই যে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য ভালো ভালো কিছু বাক্য আপনি লিখে রেখেছেন একটি খাতায়, সেই সবগুলো ভাব সম্প্রসারণের বাক্যগুলো থেকেও যদি আপনি কিছু কিছু বাক্য নিয়ে নতুন একটি ভাব সম্প্রসারণ লিখেন, সেটিও দেখা গেছে যে আপনি কোনো একটা হুবহু মুখস্থ করে আসা ভাব সম্প্রসারণের চেয়ে কোনো অংশে কম হবে না। এরকম 8-10টি ক্যাটাগরিতে আপনি ভাগ করে বা ক্যাটাগরাইজ করে প্রত্যেকটি ক্যাটাগরির জন্য ভালো ভালো 8 থেকে 10টি বাক্য আগে থেকেই নোট করে রাখুন এবং সেগুলো মুখস্থ করে রাখুন। সেগুলো প্রয়োগ করেও আপনি খুব সুন্দর একটি ভাব সম্প্রসারণ লিখতে পারবেন। তাহলে আপনার ভাব সম্প্রসারণের জন্য আলাদা করে চাপ নিতে হবে না পরীক্ষায়। এবার আসি পরবর্তী যেই টপিক, সেটি হচ্ছে সারাংশ সারমর্ম। সেখানেও আছে 20 নম্বর। সারাংশ সারমর্মের জন্য যে 20 নম্বর আছে, সেটি আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর। সহজ সহজ বাক্যে সুন্দর 3-4টি বাক্য দিয়ে যেই সারাংশ আছে সেই ভাবটিকে উপস্থাপন করতে হবে। সারাংশের কথা আসতে গিয়ে আমার একটি ব্যক্তিগত ইতিহাসের কথা মনে পড়ল। সেটি হচ্ছে 40তম BCS এর, খুব সম্ভবত 40তম BCS এর লিখিত পরীক্ষায় কোনো একটি সারাংশ এসেছিল, যেটি ছিল আপনার মৃত্যু সম্পর্কিত। তো সেটি লিখতে গিয়ে আমার প্রয়াত অভিনেতা সদ্য হুমায়ুন ফরিদী স্যারের কিছু বাক্য স্মরণ পড়েছিল বা মনে এসেছিল। বাক্যগুলো ছিল যে মৃত্যু একটি অনিন্দ সুন্দর সত্য ঘটনা এবং চিরন্তন সত্য স্নিগ্ধ একটি ব্যাপার। এই স্নিগ্ধ এই ব্যাপারটিকে যারা অস্বীকার করে বা অস্বীকৃতি জানায়, তারা হচ্ছে চরম মূর্খ। এখন দেখুন, এই যে উনি কথাগুলো বলেছিলেন যে অনিন্দ সুন্দর সত্য এবং স্নিগ্ধ একটি ঘটনা হচ্ছে মৃত্যু। পরীক্ষা হলে এই ধরনের যদি আপনি বাক্য বা শব্দগুলো আগে থেকেই কিছুটা চিন্তা করে না রাখেন, তাহলে আসা খুব কঠিন। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, আপনি যেখানেই ভালো কিছু পাবেন বাক্য বা ভালো কিছু শব্দ, সেগুলোর সাথে সাথেই আপনি একটি খাতার মধ্যে নোট করে রাখবেন এবং সেটাকে কোথায় কোথায় প্রয়োগ করা যায় সেটাও সেই অংশে লিখে রাখবেন। আপনি শিখতে পারেন বিভিন্ন জায়গা থেকে, সেটা হতে পারে চলচ্চিত্র দেখে, হতে পারে নাটক থেকে, হতে পারে সাহিত্য। আপনি
যেখানেই ভালো ভালো কিছু বাক্য পাবেন বা ভালো ভালো কোনো সাহিত্যমান সমৃদ্ধ বাক্য পাবেন, সেগুলোকে একটি খাতায় লিপিবদ্ধ করে রাখেন। সুতরাং সারাংশ এবং সারমর্মের যে ব্যাপারটা, সেটি হচ্ছে একটু প্র্যাকটিসের বিষয়, যেটাকে আপনারা সহজ সাবলীল ভাষায় উপস্থাপন করা। এবার আসেন সাহিত্য অংশে। সাহিত্য অংশে 30 নম্বর আছে, খুবই গুরুত্বপূর্ণ 30 নম্বর। সেটার জন্য আপনারা একটি নোট খাতা করে রাখবেন, যেখানে কিছু কিছু প্রশ্ন যেগুলো বারবার আসে সেইগুলোকে আপনারা ক্যাটাগরাইজ করবেন। প্রশ্নগুলো কিরকম? যেমন মনে করুন চর্যাপদ, চর্যাপদ থেকে একটি প্রশ্ন থাকেই। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটি প্রশ্ন প্রায়ই থাকে। নজরুল, অন্ধকার যুগ। আপনারা যখন এই বিগত সালের প্রশ্নগুলো পড়বেন, দেখবেন যে আপনারা খুব সহজেই কিছু প্রশ্ন পাবেন যেগুলো বারবার আসছে। সুতরাং সেই বারবার আসা যে প্রশ্নগুলো, সেখানে হয়তো একটু ঘুরিয়ে আসতে পারে। চর্যাপদের জন্য কিরকম প্রশ্ন আসতে পারে? চর্যাপদের সমাজচিত্র উল্লেখ করুন, এটা একটা প্রশ্ন আসতে পারে। বা আসতে পারে চর্যাপদে নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা এরকম। বা চর্যাপদ রিলেটেড যত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর জন্য আপনি আগে থেকে সুন্দর একটি ভূমিকা লিখে রাখুন। কিরকম? যেমন অধ্যাপক হুমায়ুন আজাদ একটি লাল নীল দীপাবলি বইয়ে এরকম একটি বাক্য ছিল যে চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রদীপ, এবং সেই প্রদীপের কিরণ ধরে হাজার বছর পথ হেঁটে বাংলা সাহিত্য এখন মধ্য গগনের সূর্যের মতো প্রস্ফুটিত। সুতরাং চর্যাপদকে বাংলা সাহিত্যের শিখা অনির্বাণও বলা যায়। এরকম কিছু সুন্দর সুন্দর বাক্য লেখা ছিল। আরও লেখা ছিল হাজার বছরের পথ পরিক্রমায় বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চর্যাপদের আলোর রেখা ধরে ধরে আমরা এখন আধুনিক সাহিত্যে উপনীত হয়েছি। তো চর্যাপদ সম্পর্কে এরকম ভালো ভালো কিছু বাক্য দিয়ে যদি আপনি আগে থেকে একটি সূচনা লিখে রাখেন, তাহলে এখন যে প্রশ্নই আসুক আপনার সেই প্রশ্নের আলোকে সুন্দর একটি ভূমিকা লিখে তারপর আস্তে আস্তে আপনারা সেই প্রশ্নের দিকে প্রবেশ করতে পারেন। এবং চর্যাপদ যখন পড়তে যাবেন, চর্যাপদের এই গ্রামীণ চিত্র, নারী স্বাধীনতা বা চৌর্যবৃত্ত বা চুরি বা বা কৃষি অভাব, যে বিষয়গুলো ছিল, এই প্রত্যেকটি বিষয়ে চেষ্টা করবেন দুটি করে পংক্তি মুখস্থ রাখার জন্য চর্যাপদের। ঠিক একইভাবে আপনি যখন রবীন্দ্রনাথে আসবেন, রবীন্দ্রনাথ সম্পর্কে সুন্দর একটি সূচনা আগে থেকেই লিখে রাখুন। তাতে করে হবে কি, আপনার যে প্রশ্নই আসুক সেটি আপনার প্রাথমিক যেই অংশটুকু সেটু লিখতে লিখতে আপনি পরবর্তীতে চিন্তা করার সুযোগ পাবেন কি লিখতে যাচ্ছেন। যেমন একটি প্রশ্ন এসেছিল কোনো একটি বিসিএসে, পঞ্চপাণ্ডব যে কবি আছে তাদের নাম লেখার জন্য 3 নম্বর দিয়ে। এখন দেখুন, আপনি 5 জন কবি শুধু নাম লিখেও চলে আসতে পারেন, 3 নম্বরের জন্য যথেষ্ট যে আপনি পঞ্চপাণ্ডব যে 5 জন কবি আছে তাদের নাম লিখে আসলেন। কিন্তু আপনি যদি একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন, সেক্ষেত্রে তাহলে আপনি লিখতে পারেন যে প্রথমে লিখলেন কবি এবং কবিতা কি জিনিস। মনে করুন একটি লাইনে লিখলেন কবি এবং কবিতা কি জিনিস, তারপরের লাইনে লিখলেন কেন এদেরকে পঞ্চপাণ্ডব বলা হয়, তারপরের লাইনে আপনি এই 5 জন কবির নাম লিখলেন। তাহলে দেখেন, প্রথমে আপনি কবি কবিতার কি লিখলেন, সংজ্ঞাটা বা কবি বা কবিতা কি জিনিস লিখতে গিয়ে আপনি এখানে মনে করুন যে লিখলেন কবিতা হচ্ছে কবির মনের সহস্র অনুভূতির সশস্ত্র যুদ্ধের ফলাফল। কিরকম জিনিসটা? যে কবিদের মনে যে সহস্র অনুভূতিগুলোর জন্ম নেয়, সেই অনুভূতিগুলোর দ্বন্দ্ব সংঘাতের পরবর্তীতে যেই নির্যাসটা বেরিয়ে আসে সেটি হচ্ছে কবিতা। তো এরকম কবি এবং কবিতা কি জিনিস সেটা লেখার পরে যখন আপনি লিখবেন যে এই রবীন্দ্র উত্তরকালে এই 5 জন কবি বাংলা সাহিত্যের কবিতাকে অন্য মর্যাদায় নিয়ে এসেছেন, এই জন্য এদেরকে পঞ্চপাণ্ডব কবি বলা হয়। তারপরে যখন আপনি এই 5 জন কবিদের নাম লিখবেন, তাহলে দেখুন এই প্রশ্নটা যে উত্তর মাত্র 3 নম্বরের জন্য, কিন্তু এত সুন্দরভাবে এটা উপস্থাপন হয়েছে, এর প্রভাবটা আপনার পরবর্তী প্রশ্নগুলোর উপরও থাকবে, যেগুলোতে আপনি দেখেছি একটু দুর্বল লিখলেও
আপনাকে আগের প্রশ্নটার কারণে এখানে ভালো নাম্বার পাওয়ার সুযোগ থাকে। সুতরাং আপনাকে আগে থেকেই প্রস্তুত থাকা উচিত, ক্যাটাগরিতে ভাগ করে যে কি কি প্রশ্নগুলো বারবার আসছে সেই প্রশ্নগুলোর জন্য সুন্দর একটি সূচনা দিয়ে প্রশ্নগুলোকে কিছু কিছু প্রশ্নকে নোট করে রেখে তারপর প্রস্তুতি নেওয়া। তাহলে আপনার এইভাবে যদি আপনি প্রস্তুতি নেন এই 100 মার্কের জন্য, তাহলে আপনার আশা করি এই 100 মার্কে খুব ভালো একটি আউটপুট আসবে। এবার আসি বাংলা দ্বিতীয় পত্রের যে 100 নম্বর আছে, সেটাও আপনার অনেক কিছু আগে থেকে নোট করে রাখতে হবে। যদি টপিক ধরে ধরে আসি, অনুবাদ। অনুবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটা আপনারা ইংরেজিতেও পড়েছেন, বাংলাতে যদি আবার পড়তে চান, তাহলে যারা একদম নতুন ভাবে শুরু করতে চাচ্ছেন, প্রাথমিক পর্যায় থেকে শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আমি বলবো শুরুতেই পত্রিকায় যে অনুবাদ আছে ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, পত্রিকায় ঢুকে যাওয়ার দরকার নেই। পত্রিকা হচ্ছে টারশিয়ারি লেভেলের প্র্যাকটিসের বিষয়, কারণ সেখানে অনেক কমপ্লেক্স বাক্য থাকে, অনেক জটিল ধরনের বাক্য থাকে। সেগুলো প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিস না করে প্রথম ধাপে আপনারা প্র্যাকটিস করতে পারেন নবম দশম শ্রেণীর যে বাংলা বই আছে, বাংলাদেশের অভ্যুদয় বা ইতিহাস যে বইটা আছে, সেই বইয়ের মুক্তিযুদ্ধ যে অংশটুকু আছে সেই অংশটুকু প্রাথমিক পর্যায়ে প্র্যাকটিস করতে পারেন, ইংরেজি থেকে বাংলা অথবা বাংলা থেকে ইংরেজি। সেটি খুব সহজ সহজ 1 লাইনে 2 লাইনে সহজ সহজ বাক্য দিয়ে সেটি করা আছে। যখন আপনার এই ধাপ শেষ হয়ে যাবে, দ্বিতীয় ধাপে আপনি যেটি করবেন, বাজারের কোনো একটি বই, বাজারে যেগুলো ট্রান্সলেশন বই আছে সেইগুলো কোনো একটি বই এনে আপনি অল্প কিছুদিন প্র্যাকটিস করতে পারেন। যখন আপনার এই লেভেলও কমপ্লিট হয়ে যাবে, তারপরে তৃতীয় ধাপে এসে আপনি প্র্যাকটিস করবেন পত্রিকা থেকে। তৃতীয় ধাপে এসে যখন আপনি পত্রিকা থেকে প্র্যাকটিস করা শুরু করবেন, তার মানে আপনি এখন টারশিয়ারি লেভেলে পৌঁছে গেছেন অনুবাদের। আপনার এরপরে হচ্ছে এখন পরীক্ষা হলে আপনি অনুবাদটা কিভাবে উপস্থাপন করবেন। পরীক্ষা হলে আপনি শুরুতেই, যেহেতু এটা বাংলা দ্বিতীয় পত্র, নতুন একটি খাতা, নতুন একটি খাতায় যদি প্রথমেই আপনি অনুবাদ দিয়ে শুরু করতে যান, কখনোই অনুবাদ শুরুতেই ফ্রেশ করে লিখবেন না। শুরুতেই আপনি চলে যাবেন রাফ অংশে। রাফ অংশে গিয়ে আপনি যে অনুবাদটি এসেছে সেই অনুবাদটি খুব দ্রুত সেখানে আপনি একবার অনুবাদ লিখে ফেলুন রাফ অংশে। তো রাফ অংশে লেখার পরে আপনি সেটি একবার পাঠ করুন যে কি লিখেছেন। দেখবেন সেখানে 2-1টি বাক্য থাকবে যেগুলো আগের বাক্যের সাথে পরের বাক্যের সিকোয়েন্স মিলছে না। সেইখানে আপনি বিভিন্ন ধরনের প্রিপোজিশন টাইপ এবং অথবা এরকম যদি কোনো শব্দ দিয়ে দ্বারা যুক্ত করে যদি আগের বাক্যের সাথে সিকোয়েন্স মেলানো যায়, নিজের মতো করে সেগুলো প্রয়োগ করে বাক্যের একটি সিকোয়েন্স রক্ষা করুন। তারপরে যখন আপনি দেখবেন এখন পুরো অনুবাদটার একটা সিকোয়েন্স আছে, তখন আপনি সেটি আপনার মূল খাতায় ফ্রেশ করে অনুবাদটিকে লিখুন। এখন যিনি খাতা মূল্যায়ন করবেন উনি কখনোই আপনার এই বাক্য ধরে ধরে আপনার খাতা পাঠ করবেন না। উনি আপনার যে অনুবাদ অংশ আছে সেটা রিডিং পড়তে থাকবেন। যখন রিডিং পড়তে গিয়ে যদি দেখেন আপনার আগের বাক্যের সাথে পরের বাক্যের সিকোয়েন্স নেই, তাহলে উনি খুব রুষ্ট হওয়ার সুযোগ থাকে। এই জন্যে আগে কোথাও রাফ অনুবাদ করে সেখান থেকে সিকোয়েন্স মেনটেন করে সুন্দর একটি অনুবাদ ফ্রেশ করে এখানে লেখা উচিত। যদি আপনি প্রথমে অনুবাদ দিয়ে শুরু করেন, তাহলে অবশ্যই আগে রাফ কোথাও লিখে তারপর এখানে আসা উচিত, কারণ প্রথম প্রশ্নটি অবশ্যই দুর্দান্ত হওয়া উচিত, প্রথম উত্তরটি। এই হচ্ছে অনুবাদ অংশ। এরপরে আছে পত্রলিখন। পত্রলিখনের যে অংশটুকু আছে এগুলো অনেক সময় আবেদনপত্র আসে, বন্ধুর কাছে পত্র লিখতে বলে, বা পত্র পত্রিকায় বিভিন্ন ধরনের কলাম বা সম্পাদকীয় অংশ লেখার জন্য বলে। এখন আপনারা এতগুলো সেগমেন্ট বা অংশের মধ্যে চেষ্টা করবেন যে পত্র পত্রিকায় যে সম্পাদকীয় অংশ লেখার জন্য বলে সেটিকে উত্তর করার জন্যে। বিভিন্ন সময় পরীক্ষায় আসা বিভিন্ন সম্পাদকীয় কলামে লেখার জন্য যেরকম প্রশ্ন আছে, সেরকম কিছু প্রশ্ন আপনারা অ্যানালাইসিস করে কিছু প্র্যাকটিস করে রাখবেন এই পত্রপত্রিকা অংশের জন্য। তো এর পরবর্তীতে আছে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ এই বিষয়টি হচ্ছে অনেকটি নাটকের মতো। নাটকে যেরকম শুরুতে থার্ড ব্র্যাকেট দিয়ে কোনো একটি প্লট লেখা থাকে যে
এই জায়গায় এই বিষয়টি মঞ্চস্থ হবে। তো আপনারা কাল্পনিক সংলাপ লেখার সময়ও শুরুতে থার্ড ব্র্যাকেটের মধ্যে প্লটটি লিখে নেবেন যে আমি এবং আমার বন্ধু এই জায়গায় চা খেতে খেতে আলোচনা করছি। এটা লেখার পরে তারপরে আপনাদের সংলাপ চালিয়ে যাবেন। সংলাপ চালাতে গিয়ে চেষ্টা করবেন যে তৃতীয় একটি চরিত্র যদি কোনোভাবে ভিতর দিয়ে ঢুকানো যায়। যে মনে করুন যে আপনারা বাসায় বসে কথা বলছিলেন, হঠাৎ করে আপনার বাড়ির কোনো একজন মেম্বার ভিতর দিয়ে আলোচনায় ঢুকে গেল, জাস্ট একটি দুইটি উক্তি করে আবার চলে গেল। তো এরকম তৃতীয় একটি ক্যারেক্টার বা তৃতীয় একটি চরিত্রকেও আপনাদের এই কাল্পনিক সংলাপে ঢুকানোর চেষ্টা করবেন। এবং আরেকটি কাজ করবেন, সেটিকে বলা হয় স্বগতোক্তি। স্বগতোক্তি কি জিনিস? যে অনেক সময় আমরা মনে মনে অনেক কিছু চিন্তা করি। যে ধরুন আমি এবং আমার বন্ধু কথা বলছি, তো বন্ধু এবং আমি কথা বলার সময়ও কোনো একটা বিষয় নিয়ে আমি মনে মনে চিন্তা করি যে বন্ধু এই কথাটা বলেছে, এই কথাটা মনে হয় ঠিক হয়নি, কিন্তু আমি সেটি ভাষায় প্রকাশ করিনি, কিন্তু মনে মনে সেটি চিন্তা করছি। এই যে মনে মনে কিছু চিন্তা করা বা কিছু উক্তি, সেগুলোকেও আপনারা থার্ড ব্র্যাকেট দিয়ে পরীক্ষা হলে স্বগতোক্তি দিয়ে উপস্থাপন করবেন। ঠিক আছে? তো এই হচ্ছে এইভাবে যদি আপনারা নাটকের মতো করে যদি উপস্থাপন করেন, সেটি হচ্ছে কাল্পনিক সংলাপ। কাল্পনিক সংলাপ অংশের জন্য আপনারা একাধটি নাটকের বই পাঠ করতে পারেন, তাহলে আপনাদের জন্য কাল্পনিক সংলাপ অংশটুকু লেখা সহজ হবে বা সুন্দর হবে। তা এর পরবর্তীতে আসি গ্রন্থ সমালোচনার জন্যে। গ্রন্থ সমালোচনায় নম্বর হচ্ছে 15। গ্রন্থ সমালোচনার জন্য আপনাকে কোনো গ্রন্থই পড়ার দরকার নেই, আপনি শুধু ক্যাটাগরিতে ভাগ করবেন গ্রন্থ সমালোচনার জন্য কি কি ধরনের প্রশ্ন আসে। একটি আসে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, প্রবন্ধ এরকম। তারপরে আসে হচ্ছে মনে করুন বাংলাদেশের সংস্কৃতি বা কৃষ্টি কালচার নিয়ে একটি ধরন আছে। আরেকটি ধরন ধরতে পারেন যে নারী অধিকার বা নারী সম্পর্কিত কোনো একটি বিষয়। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আপনি আগে ভাগ করুন। এবার প্রত্যেকটি সেগমেন্টের জন্য, প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আপনি একটি করে বই টার্গেট করুন। সেই বইটি যে আপনাকে পাঠ করতে হবে সেরকম জরুরি বিষয় না, সেখান থেকে আপনাকে জানতে হবে এদের চরিত্রগুলো কি কি এবং এটি কি বিষয়ক গ্রন্থ, এর কিছু উক্তি, এটুকু জানা থাকলেই যথেষ্ট। এখন আপনি মনে করুন যে যদি আগে থেকেই কিছু সুন্দর সুন্দর বাক্য লিখে রাখেন, কিরকম যে ধরছি আমি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের জন্য একটি গ্রন্থকে টার্গেট করলাম। গ্রন্থটি হচ্ছে একটি কালো মেয়ের কথা। এই গ্রন্থটিকে আমি সমালোচনা করব। মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো এই গ্রন্থের আমি জানি হচ্ছে এর কিছু চরিত্র আছে, কি ডেভিড একটি চরিত্র আছে, ছবি একটি চরিত্র আছে, নাজমা একটি চরিত্র আছে। এই চরিত্রগুলোর কথা আমি জানি, আর জানি এটি হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি উপন্যাস, আর কিছুই জানি না। তারপরেও এই গ্রন্থটি সমালোচনা করা সম্ভব কিভাবে? যে প্রথমে আমি লিখলাম যে এই গ্রন্থটি একটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে বাংলা সাহিত্যের জন্য, এখানে মেদবহুলতা বর্জন করা হয়েছে, লেখক শুধু লেখার জন্যে এই উপন্যাসটি লেখেননি, পাশাপাশি ইতিহাসের দায় থেকে এই গ্রন্থটি উনি লিখেছেন। ওনার এই গ্রন্থে তারপরে যদি আপনি লিখতে চান, চরিত্রগুলো লিখলেন কি কি আছে আপনি জানেন। এখানে একটা চরিত্র আছে ডেভিড, একটি চরিত্র ছিল ডেভিডের স্ত্রী ছবি, তারপরে যে কালো মেয়েটি নাজমা, এই চরিত্রের কথাগুলো উল্লেখ করলেন। তারপরে মনে করুন যে কোনো একটি উপন্যাসের সাথে আলোচনা করলেন, যেমন মনে করুন যদি বলেন যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পাঠ করলে যেরকম চোখে জল আসে, ঠিক একইভাবে ওনার এই গ্রন্থটি পাঠ করলেও চোখে জল। এরপর মনে করুন আপনি আর্নেস্ট হেমিংওয়ের দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, ওই উপন্যাসটির সাথে আপনি এই গ্রন্থটিকে তুলনা করলেন, যে ওইখানে যেরকম ওল্ড ম্যান একটি সম্ভাবনার বা একটি স্বপ্নের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক একইভাবে এই গ্রন্থেও নাজমা মেয়েটিও সবসময় একটি আশার স্বপ্ন সঞ্চারিত হচ্ছিল তার ভিতরে। এইভাবে যখন আপনারা এগিয়ে যাবেন, তারপরে একটি গ্রন্থ উপন্যাস পর্যালোচনা করতে গেলে লেখকের ব্যক্তিগত কোনো মতাদর্শ এখানে আছে কি না সেটিকে উপস্থাপন করা জরুরি।
কারণ একটি ঐতিহাসিক উপন্যাস যখন কেউ লিখে, সেখানে ইতিহাসটাকে উনি কোন চোখে দেখছেন সেটিও লেখা উচিত। তো এটার রাজনৈতিক তাৎপর্য কি, লেখক এই ইতিহাসটাকে কোনোভাবে বিকৃত করার চেষ্টা করেছেন কিনা, বা ইতিহাসকে শুধু ইতিহাসের দায় থেকেই লিখেছেন, নাকি নিজস্ব কোনো মতাদর্শ উপস্থাপন করেছেন, সেগুলো এখানে লেখা উচিত। এইভাবে যখন আপনি একটি গ্রন্থকে সমালোচনা করবেন, সেক্ষেত্রে দেখা যাবে আপনার আগে থেকে এই গ্রন্থ যে খুব বেশি পড়তে হবে সেরকম জরুরি না। এইভাবে যদি আপনি ধাপে ধাপে এটাকে ব্যাখ্যা করেন, যে প্রথমেই লিখলেন লেখকের কিছু গুণ কীর্তন করে কিছু লিখলেন, তারপরে এই গ্রন্থ সম্পর্কে 2-4টা লাইন লিখলেন, কিছু উক্তি বা বাণী মাঝে মাঝে প্রয়োগ করলেন, এবং লেখকের মতাদর্শ যদি সেটাকে উল্লেখ করে, তাহলে খুব সুন্দর হয়। যে লেখক এইখানে ফ্রয়েডীয় কোনো মতাদর্শে বিশ্বাসী ছিলেন কিনা, বা উনি এখানে কোনো ধরনের অশ্লীলতাকেও প্রশ্রয় দিয়েছেন কিনা, সেগুলো যদি করে থাকেন, যে আদিমতার কোনো আশ্রয় নিয়েছেন কিনা, সেগুলো যদি থাকে, সেগুলো সেখানে লিখে ব্যাখ্যা করা, তাহলে আপনার গ্রন্থ সমালোচনা সুন্দর হবে। তারপরে মনে করুন যদি বাংলাদেশের ফোকলোর নিয়ে বা লোক সংস্কৃতি এগুলো নিয়ে লিখতে গেলে একটি গ্রন্থ আছে মজহারুল ইসলামের, বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক। উনি একটি গ্রন্থ লিখেছিলেন, আঙ্গিকতার আলোকে ফোকলোর। এই গ্রন্থটি একবার পাঠ করে দেখতে পারেন। এখানে শুধু প্রথম চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম চ্যাপ্টারে উনি এখানে দেখিয়েছেন যে আমাদের বাংলাদেশের যে সংস্কৃতি, সেটি কিভাবে হিমালয় দ্বারা নিয়ন্ত্রিত। হিমালয়ের কারণে আমাদের এই বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ন্ত্রিত, আর বাংলাদেশের ভূপ্রকৃতি যেই ধরনের, আমাদের সংস্কৃতিটাও সেইভাবে দাঁড়িয়েছে। যে বর্ষাকালে মানুষের যেই ধরনের কাজকর্ম, মানুষের ঘরে বসে থাকা, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পিঠা তৈরি, এই যে এক এক ধরনের কালচার তৈরি হয়েছে, বা পরবর্তীতে কৃষিকাজের যে প্রভাব, এরকম বারো মাসি কবিতার আবির্ভাব, এইভাবে যে হিমালয় আমাদের এই সাহিত্য এবং বাঙালিয়ানা যে সংস্কৃতি, সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা খুব সুন্দরভাবে এই প্রথম অধ্যায়ে উনি উপস্থাপন করেছেন। তারপরে আস্তে আস্তে আরও গভীরে গিয়েছেন। তো বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কিত কোনো যদি গ্রন্থ সমালোচনা করতে চান, তাহলে এই বইয়ের প্রথম অধ্যায়টা আপনারা দেখতে পারেন, খুব কাজে দিবে। তারপরে যদি নারী সম্পর্কিত বা নারী অধিকার সম্পর্কিত পড়তে যান, তাহলে সমরেশ মজুমদারের গর্ভধারিণী এই উপন্যাসটি একবার পাঠ করে দেখতে পারেন। উপন্যাস পাঠ করাটা আসলে জরুরি না, আপনারা অনলাইন থেকে গ্রন্থ সমালোচনা 2-4টা গ্রন্থ সমালোচনা যদি দেখে নেন, তাহলে আপনারা নিজে নিজেই গ্রন্থ সমালোচনা লিখতে পারবেন। সেখানে আপনার শুধু চরিত্র জানা থাকা জরুরি, 2-4টা উক্তি জানা থাকা জরুরি। যেমন গর্ভধারণের একটি উক্তি এরকম ছিল যে চামড়া মোটা নখদর্পহীন কিছু বাঙালি গর্তে মুখ লুকিয়ে একজন আরেকজনকে শুধু গালাগালি করে যাচ্ছে। তো এইরকম আপনি যদি কিছু উক্তি জানা থাকে, এবং চরিত্রগুলো কি কি, সুদীপ, কল্যাণ, জয়িতা, এরকম কিছু চরিত্র জানা থাকলে আর কিছু উক্তি জানা থাকলে, আপনি নিজের মতো করে একটি গ্রন্থকে সমালোচনা করতে পারেন। যে এই গ্রন্থটি এই ধরনের, এই গ্রন্থটাকে এই গ্রন্থের সাথে তুলনা করা যেতে পারে, এখানে কোনো ধরনের আদিমতার আশ্রয় নেওয়া হয়েছিল কিনা, বা এখানে কোনো মেসেজ দিতে চেয়েছিলেন কিনা লেখক, এরকম নানান ধরনের বাক্য ব্যবহার করে আপনারা নিজেরাই খুব সুন্দর একটি গ্রন্থ সমালোচনা তৈরি করতে পারেন। সুতরাং আমি মনে করি কিছু ক্যাটাগরিতে ভাগ করে কিছু গ্রন্থকে আগে থেকে টার্গেট করে নিয়ে একটি গ্রন্থ সমালোচনা লিখে রাখলে খুবই সুন্দর উপস্থাপন হবে পরীক্ষা হলে। এবার আসি রচনায় যে 40 নাম্বার আছে, সেখানে রচনার এই 40 নম্বরের জন্য আপনারা যেটা করবেন, সেই দশম বিসিএস থেকে সর্বশেষ বিসিএস পর্যন্ত যত রচনা বাংলায় এসেছে, সব রচনাগুলোকে আপনারা কোনো একটি খাতায় লিখেন। লিখার পরে এবার আপনারা ক্যাটাগরিতে ভাগ করেন যে কি কি রচনাগুলা, যেমন মনে করুন বিজ্ঞানে কিছু রচনা আসে, সাহিত্যে কিছু রচনা আসে, তারপরে তথ্যবহুল
যে প্রচুর তথ্য দিতে হবে এইরকম কিছু রচনা আসে, এরকম 5-6টি ক্যাটাগরিতে আপনার রচনা আসে, যে তথ্যবহুল, সাহিত্য নির্ভর, বিজ্ঞান, এরকম আপনার প্রত্যেকটা ক্যাটাগরিতে ভাগ করে রচনাগুলোকে লিপিবদ্ধ করুন। করার পরে এখন আপনি রচনা টার্গেট করুন। আপনি 3 থেকে 4টি রচনা টার্গেট করুন, যে এই 3 থেকে 4টি রচনার মধ্য থেকে আমি আমার পরীক্ষা হলে যেই রচনায় আসুক একটু ঘুরিয়ে ফিরে লেখার চেষ্টা করব। এই ক্যাটাগরির মধ্যে আমি আপনাদেরকে প্রায়োরিটি দিব সবসময় সাহিত্য নির্ভর রচনা লেখার জন্য। সাহিত্য নির্ভর রচনা কিরকম? দেখবেন যে সর্বশেষ যে রচনাটা আছে, যেমন 37তম বিসিএসে এসেছিল চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, তারপরে কোনো একটি বিসিএসে এসেছিল একজন মহীয়সী নারী। তো এই রকম, বা বাংলাদেশের সংস্কৃতি, পল্লীগীতি, এরকম সাহিত্য নির্ভর যে রচনাটি আছে সেটিকে টার্গেট করুন। সাহিত্য নির্ভর রচনায় আপনার লাভ কি কি আছে? যেমন আপনি যখন একটি তথ্যবহুল রচনা লিখতে যাবেন, সেখানে প্রচুর পরিমাণে আপনাকে তথ্য দিতে হবে, ডায়াগ্রাম দিতে হবে, ছক দিতে হবে, সেটিকে এনলার্জ করে আপনাকে দেখা গেছে 12 থেকে 15 পৃষ্ঠা লিখতে হতে পারে। তথ্যবহুল কোনো রচনা যদি আপনি লিখতে চান, বিজ্ঞানের ক্ষেত্রে এরকম দেখা গেছে 12 থেকে 15 পৃষ্ঠা আপনাকে লিখতে হবে। কিন্তু আপনি যখন সাহিত্য নির্ভর রচনা লিখতে যাবেন, সাহিত্য নির্ভর রচনায় দেখা গেছে আপনার 8 থেকে 10 পৃষ্ঠা লেখাই যথেষ্ট সাহিত্য নির্ভর রচনাগুলোতে। এবং সাহিত্য নির্ভর রচনাগুলোতে আপনার আরো কিছু লাভ আছে। এই যে আপনি এখানে প্রথম দিকে ভাব সম্প্রসারণের জন্য ভালো ভালো কিছু বাক্য লিখে রেখেছিলেন, সারাংশের জন্য, এই সাহিত্য অংশের জন্য প্রচুর ভালো ভালো ভূমিকা লেখা ছিল, ব্যাকরণের জন্য আপনি অনেক অনেক কবিতার লাইন লেখা ছিল আপনার খাতায়, কাল্পনিক সংলাপ, গ্রন্থ সমালোচনায় আপনার এই বিস্তর পড়ালেখার মধ্যে আপনার যত সাহিত্য আছে সকল সাহিত্যগুলোকে একত্রিত করে আপনি টার্গেট করুন সাহিত্য নির্ভর কি একটি রচনা লেখা যায়। আপনি এত সাহিত্য পড়ার পরে যখন আপনি সাহিত্য নির্ভর একটি রচনা লিখতে যাবেন, সেটা আপনার আগে থেকে কমন পড়ার কোনো দরকার নেই। তারপরেও দেখবেন আপনার সাহিত্য নির্ভর রচনার লেখাটা খুবই ভালো হচ্ছে, কারণ আপনার কাছে প্রচুর কবিতার লাইন আছে, প্রচুর ভালো ভালো বাক্য আগে থেকেই লেখা ছিল। সেগুলোকে যখন আপনি আপনার পরীক্ষা হলে প্রয়োগ করবেন, দেখবেন খুব ভালো মানের একটি সাহিত্য রচনা চলে এসেছে। বাংলাদেশের সংস্কৃতিতে কিছু কবিতা আছে, কিছু গান আছে, এই পাতা গান, কাঠি গান, মাইশাল বন্ধুর গান, এরকম কিছু গান যেগুলো নারী নির্ভর, প্রকৃতি নির্ভর, তার সমাজ নির্ভর, এইরকম কিছু কিছু কবিতার লাইন আগে থেকেই লিখে রাখুন কিছু। তাহলে হবে কি, আপনার পরীক্ষা হলে যেই ধরনের রচনাই আসুক সাহিত্য নির্ভর, আপনি আপনার সেই কবিতার লাইনগুলোকে সেখানে ঢুকিয়ে দিতে পারবেন। তারপরে এইভাবে যদি আপনারা সাহিত্য নির্ভর, যে বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কিত কিছু কবিতার লাইন আগে থেকেই যদি লিখে রাখেন এবং কিছু কিছু পয়েন্ট টার্গেট করে আগে থেকেই লিখে রাখেন, তাহলে আপনারা খুব সহজেই সাহিত্য নির্ভর রচনাটা লিখতে পারবেন। সাহিত্য নির্ভর রচনায় একে তো সেটি হচ্ছে আউট অফ দ্য বক্স, সবাই যেরকম গতানুগতিক লিখছে তার বাইরে আপনি লিখতে পারছেন, পাশাপাশি আপনার এখানে কম পৃষ্ঠা লিখে সময়ও বাঁচাতে পারছেন। সুতরাং যদি সুযোগ হয় সাহিত্য নির্ভর রচনাটা লেখার চেষ্টা করা ভালো। তাতে করে হবে কি, আপনার এই যে বিস্তর এই সাহিত্য জ্ঞান, সেই পুরা সাহিত্য জ্ঞানটুকুকে যদি আপনি আপনার রচনায় প্রয়োগ করেন, খুব ভালো সুন্দর একটি রচনা হবে। তো এই ছিল আজকের আলোচনা। আজকের এই আলোচনা থেকে আপনারা যদি কোনোভাবে উপকৃত হন, তাহলে আমার পরবর্তী সেশনগুলো দেখার জন্য নিমন্ত্রণ রইল। আর যদি আপনি মনে করেন আপনার কেবলই কালক্ষেপণ, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।